মানুষ তো জানে না যে একটা হার্ট পেশেন্ট রোগী অপারেশন হওয়ার পরে কি হয়। মাশাআল্লাহ, রাইসটা আম্মু আমাকে উঠে উঠে দেখাইলো, এত সুন্দর লং হচ্ছে। এক এক ডাক্তারের অর্ডার না হলে ওটির থেকে ছাড়তে পারবে না কেউ। বিরিয়ানি ঘি না দিলে বিরিয়ানি হয় না। মাশাআল্লাহ, দুজনকে খুবই সুন্দর লাগতেছে। একটা মানুষের যদি একটা অপারেশন ভুল হয় তাহলে কি হবে? বিয়ে বাড়ির কাচ্চি মনে হচ্ছে না আম্মু? শিল্পী আন্টির মতো দ্বিতীয় মানুষ এই দুনিয়াতে আছে সেটা আমার জানা ছিল না। আস্তে করে নাড়ানাড়ি কিছু করে নাই, আম্মু একবার সুন্দর পানিটা টেনে নিছে। কি হয়েছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কালকে দুইবার হলো এলাকায় অ্যানাউন্স হয়েছে পানি থাকবে না। আব্বু আর সাইফান গেছে হাঁটতে, আর পানি থাকবে না বলে আমি ঘুম থেকে উঠে পানির কাজগুলো শেষ করছি। 3 বাথরুমে পানি ভরে রাখছি বাথরুমের জন্য, তারপরে ঘর মোছা শেষ করছি। আর কি করলাম, পাখি ধুয়ে রেডি করলাম। এদিকে কি রান্না করব সেগুলো বের করতেছি। আব্বুর জন্য শিং মাছ বের করছি। আজকে আম্মু বিরিয়ানি রান্না করতে চাইছে। বাসায় গরুর মাংস আছে, মুরগির বিরিয়ানি করবে। সাইফানা পাপা গেল মুরগি আনতে। সাইফান বেশ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া কমাই দিছে, একটু স্পেশাল কিছু রান্না হলে সাইফান একটু শান্তি মতন খায়। আর শিল্পী আন্টি চলে যাওয়াতে গতকালকে থেকে সাইফানের মুখ আরো বন্ধ, লক হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। এখন ব্রয়লার মুরগি আনি 2টা, তারপরে আম্মু কি করে দেখা যাক। আব্বু সকালের নাস্তার জন্য পটল ভাজি ঠিক না, এই যে পটলটাকে সিদ্ধ করে জাস্ট 1 চামচও তেল দেয়নি, আর একটু কম, এই পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে এই যে এটা এইভাবে রান্না করে দেয়। দুধ জাল দিচ্ছি। তারপরে আমরা মুরগির পাখনা কিনছিলাম, আম্মু বলছে সেগুলো মাখায় রাখবো, বিকালে নাস্তা টাস্তা হবে। আর এই হলো অবস্থা বাসায়। মাছটা এখন আমি তুলে রাখবো, কারণ ওই যে মুরগি দিয়ে বিরিয়ানি করলে তো আর মাছ লাগবে না। এই যে চা বাখর খাড়ি দিছে একটা। আমি সকালে চা খাই না, শিল্পী খেলাম আর আম্মু খায়। আজকে আমি আর আম্মু খাইলাম। আর খালাম্মা থাকতে এতক্ষণ খালাম্মার সব কাজকর্ম হয়ে যায়, আমি উঠতে উঠতে ঘর মোছা শেষ সব হয়ে যায়। আজকে আমি মুসলাম অনেক দিন পর ঘর বাড়ি। ওমা মিঠু ময়না, কি হয়েছে আপনাদের? কি হয়েছে? খালাম্মাকে মিস করতেছেন নাকি আপনারা? আমরাও মিস করতেছি। মাছটা সব আগে ধোয়া, রান্না বান্নার জন্য চলে আসছি নাস্তা খাওয়ার আগে। আম্মু হলো এই শিল্পী খালাম্মা ফোন দিছিল, বলতেছে আজিমপুরে রান্না বান্না সব শেষ। আজিমপুরে আবার গ্যাস থাকবে না, মানে গ্যাস থাকে না। 9টার আগে রান্না করলে আজিমপুরে রান্না হবে। ওই যে একটু বেলা হইতে হইতে গ্যাস চলে যায় না, যে সমস্যাটা আমার আগে ছিল, ইদানিং আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। রাস্তার পাশে যে ময়লাগুলো ফেলে থাকে দোকানদার, সেটা তোলার জন্য যে সিটি কর্পোরেশন এলাকার ভিতরে আসে, এটা আমার জানা ছিল না, আজকে প্রথম দেখলাম। মুরগি নিয়ে আসলাম 2টা। আব্বু বাজার পাঠিয়ে দিয়েছে। এই যে লাল শাকটা আছে, খুব সুন্দর কিনছে। আর বেগুন আনছে। আমি বলছিলাম 2-3টা বেগুন, এরকম অল্প বাজার ভালো। আব্বুর সাথে আব্বু প্রতিদিন বের হবে, একটু টাটকা বাজার আনবে। এখন আব্বু আবার হাঁটতে গেল। আব্বু আর সাইফান মানে এখন একটা কাজ দিয়েছেন, আগে কাজ শেষ করবে তারপর হাঁটবে। আমার মতে তুমি তোমার বাপের সাইফানকে বললাম তুমি, মানে আব্বু চাচ্ছে সাইফান যেন না হাঁটে, বাট সাইফান হাঁটবে। সাইফান তো হাঁটবেই। কারেন্টের ভয়ে আমাদেরও রান্না বান্না সব নাস্তা খাওয়ার আগেই হয়ে যাচ্ছে। হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে একবার পটল মেখে নিচ্ছে। আমি এই যে লাল শাক বাছতেছি। আজকে আব্বুর মুরগি হলো একটু গ্রিলের মতন মাখায় দিয়ে, আম্মু বসে আজকে পোলাও চালের ভাত দেবে। শুক্রবার আব্বু তো বাড়তি কিছুই খাইতে চায় না, তারপরে বলবে যে ইনশাল্লাহ চেষ্টা করবে। আর আব্বুর মাছ রান্না করছে, আম্মু বলতেছে মাশাআল্লাহ মাছটা সুন্দর হয়েছে দেখতে। পটল দিয়ে শিং মাছ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথায় গেছিলাম আমরা? আলালান স্কুলে। হ্যাঁ, তারপরে আগে কোথায় গেছিলাম? আলোরানি স্কুল চিনছো? বউ বাজারে গেলাম, ওখানে কি কিনলাম? বেগুন আর লাল শাক। কাপড় কাছে দিলাম, তারপরে আমরা চলে গেলাম। টাকা দিলাম। হ্যাঁ, টাকা দিলে 50 টাকা ব্যাগ। তারপরে লাল শাক 30 টাকা, আর 2.5 কিলো বেগুন, 2টা বড় বড়, ওই ঠিক আছে 40 টাকা। আমরা গেলাম কোথায়?
বেগুনটা ভালো ছিল, 1 কেজি দেওয়া লাগতো। বেগুন হেভি ছিল। হ্যাঁ বেগুন ভালো এখানে বহুবাজারে ভালো জিনিস পাওয়া যায়। বেগুন হেভি থাকবে না। সাইফান ইজ হ্যাপি দাদার সাথে, তাই না? ওকে উইশেস এন্ড আব্বুর ডিম হচ্ছে কুসুম ছাড়া। আব্বুর 2 ডিমের কুসুম সাইফানের বাবাকে দিয়ে দিছি, আর এটা আম্মুর ডিম একসাথে দিছি রাস্তায়। নাস্তা পর্ব শেষ না করলে রান্না শেষ করতে পারছি না। স্যুপ রেডি করে দিছি, স্যুপ হলো বসায় দিছে। যে আব্বুর নাস্তাকে দিয়ে আসি, তারপর এটা সাইফানের পাপার, এটা আম্মুর, এটা সাইফানের, আমি নিব সব, মানে হচ্ছে কাজ। আব্বু আম্মু অনেকদিন পর পাশাপাশি বসে নাস্তা খাইতে বসছে টেবিলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে অনেক বড় বড় শুকরিয়া করি, মানে অফুরন্ত আল্লাহ রহমত, মানে অসংখ্য সাবস্ক্রাইবারদের দোয়া, মানুষের দোয়া, সকলের দোয়া ছিল। আজকে আমি সুস্থ 1 ঘন্টা হাঁটিয়ে আসলাম, সাইফানের সাথে সব জায়গায় বেড়ালাম, বাজার করলাম, শপিং করলাম, আলহামদুলিল্লাহ। এখন একসাথে নাস্তা করতেছি, সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিল্পীকে মিস করতেছি, শিল্পীকে মিস করতেছি। শিল্পীর কথা নাস্তা করার আগেই জিজ্ঞেস করলাম, তো তোর আম্মু বললো যে শিল্পী আজকে সুন্দর পাঠ করেছে বাঁধাকপি, কিন্তু আমি করলাম কি বড়ি দিয়ে, ওই হ্যাঁ আমি করলাম কীভাবে জানলে, আমি তো জানি শিল্পী পাকালেই ওর মধ্যে বড়ি দিবেই, আর সেই পাক হবে। শিল্পী আবার পাকাইছে না, শিল্পী আন্টি বলে বড়ি দিয়ে রান্না করছে। হ্যাঁ পাতাকপি কিন্তু ও বড়ি দিবেই। হ্যাঁ ওর পাকের স্টাইলই আলাদা, শুনেই তো খাইতে মন চাচ্ছে। মনে হচ্ছে আমরা ঈশ্বরদীর টেবিলে না, খালি খালাম্মা মিস। ওকে একটু কফি দেই আজকে, দেখি খায়, না খাইলে পরে কেউ খাইলে খাই দেবে। একটু দিলাম, মানে লাইট। ডাক্তার বলছে হালকা দেওয়া যাবে, কিন্তু আব্বু সেটাও খেতে চায় না। আব্বুর সাথে আমরা অনেকক্ষণ ধরে গল্প করতেছি নাস্তার পরে। তো আব্বু বলল যে ফিজিওথেরাপি যেখানে করাইছিল হসপিটালে, তো একটা মানুষের সব এক্সারসাইজ করা যাবে, কিন্তু এইটা করা যাবে না, বা এই জাতীয় কিছু করা যাবে না। এইভাবে করলে উপরে যে জয়েন্ট আছে না, এটা খুলে যেতে পারে। তো ওই জন্য বলছে বিকে আর এইভাবে করবেন না, এমনি লেফট রাইট করা বলছে, হাত উপরে ওঠাও, 2 হাত সমান ওঠাও, তারপরে ঘাড় করে ঘাড় এরকম বাম দিকে ডান দিকে করানো যাবে, ওটা সমস্যা নাই। মানে মুখ দিয়ে শ্বাস নিতে হবে, আবার নাক দিয়ে বাই করতে হবে, এরকম 10 মিনিট, তারপর আবার নাক দিয়ে শ্বাস নিতে হবে, আবার মুখ দিয়ে বাই করতে হবে 10 মিনিট। এগুলো বলতে সব কিছু করার পরে বলে যে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে কখনোই ভুলেও না 2 হাত এরমভাবে লড়াবেন না, তাহলে আপনাদের হার্টের যে ভিতরে ইয়ে আছে না, এই যে জয়েন্ট হয়েছে না এখানে, এটা খুলে যাবে, তাহলে অনেক ডেঞ্জারাস। তখন আমি ভয়ে ভয়ে আর এই কাজটা করি নাই। যখন আমার সেলাই খুললো, একটা মোটা করে লোকটা, খুব বড় বডি ফিজিক্যাল, সে বলে যে ওই আঙ্কেল আপনি এক কাজ করবেন, আপনি বলটা ভালো করে টানবেন। আর ডাক্তার আরিফ সাহেব লাস্টে বললো খালি বল টানলেই তো হবে না, বলটা টানতে 3টা বল ধরে রাখতে হবে, 10 থেকে 15 সেকেন্ড হল্ড করাবেন, তাহলে আপনার বল টানা সার্থক হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আছে, মানুষ তো জানে না যে একটা হার্ট পেশেন্ট রোগী অপারেশন হওয়ার পরে কি হয়। অপারেশন হওয়ার পরে সে রোগী তো মুভমেন্ট করতে পারে না ঠিক মতন, তাকে গেট আপ করতে অনেক অসুবিধা হবে, তাকে রাইট সাইডে কাঁথায় শুইতে হবে, কিন্তু রাইট সাইডে কাঁথ হয়ে যাবে না। কিন্তু ডাক্তার লাস্টে বললো যে 15-20 দিন পর, আমি গেলাম না, এইবার গেলাম তো 2 মাস পর, ডাক্তার আরিফ সাহেব বললো যে হ্যাঁ আপনি ডান দিকে কাত হয়ে শুইতে পারবেন, বা বাম দিকে কাত হয়ে শুইতে পারবেন, কিন্তু আপনাকে বালিশ দিয়ে এই হাটের এই সাপোর্ট দিতে হবে, এই সাপোর্ট দিয়ে হাটের এইখানে সাপোর্ট দিয়ে আপনি শুইতে পারবেন, তাহলে আপনার হাটটা কোনো রকম রাতের বেলা ডিস্টার্ব করবে না। এটা হচ্ছে ডিসচার্জ হওয়ার 1 মাস 10 দিন পরে, 10 দিন পরে। কিন্তু মানুষের প্রতিটা দিন এই যে অপারেশন হওয়ার পরে তার শরীরের মধ্যে একটু লড়চড় করতে চাবে, পারবে না, ঠিক মতো শুইতে চাবে, পারবে না, তার কারণ পাউডা আবার এই যে এইখানে উপরের দিকে উঠে রাখতে হবে। পাউডা উপরের দিকে উঠে রাখতে হবে, যেহেতু যে পাউড থেকে কাটি ওই যে রক্তটা জেনিছে, হ্যাঁ রক্ত ওখানে লাগাই, হাটের সাথে লাগাই, ওখানে তো অনেক বড় লম্বা, প্রায় 1-1.5 হাত পর্যন্ত কাটা, ওইটা তো শুকাইতে, ওইটার মধ্যে আবার বলছে কি, ওই যে নার্সরা বললো, ইনফরমেশন দিল যে আঙ্কেল আপনাকে আমি বলি, আপনি কোনো সময় বাথরুমে গেলেও আপনি এই ব্যান্ডেজ খুলবেন না, ব্যান্ডেজ পরে যাইতে হবে। হ্যাঁ ব্যান্ডেজ পরেই যাইতে হবে আপনাকে, খালি পায়ে হাঁটার সময়ও আপনি ওই ব্যান্ডেজ পরে যেতে হবে। এটা হলো কমসে কম 15-20 দিন তো একবার স্পেশাল স্ট্রিক্টলি করতেই হবে। তখন যত দিন যাবে তত আস্তে আস্তে শরীরের গতি বাড়বে, মনের গতি বাড়বে, কথার স্পিড বাড়বে। আর একটা কথা হলে কফ তো 1 মাস থাকবেই, কফ থাকবে, ইয়েস কফ 1 মাস থাকবেই। কফ ওই অপারেশনের পরে ওই কফ যেতে সময় লাগে।
তবে এরা প্রাইমারি আমি দেখলাম ওটি রুমে এরা আমাকে আগে বাই করলে হলো যতগুলো ইউরিন ছিল, ইউরিন ময়লা, তার রক্তের ময়লা, এগুলো সব পরিষ্কার হয়ে গেল। তখন দেখলো ফ্রেশ, তখন আমাকে রিলিজ দেওয়ার জন্য ডিসিশন নিল। তো ডাক্তার আর একটা ছিল, ওই ডাক্তার আমাকে বলছিল যে আপনি কফি খাইতে পারবেন, যে বললো না। তারপরে বললো যে হ্যাঁ ঠিক আছে, উনি আসছিল চেক করতে। তাই বললাম স্যার আপনি তো আমাকে ফিটনেস করেছেন। উনি নার্সে বলে দিল একে এখন ভালো আছে, একে ছাড়িয়ে দেবো। এটা আর এক ডাক্তার ওটিতে। তারপরে উনি সাইন করে দিল আমার ফাইলে, তারপরে আমার পরের দিন আমার ছাড়িয়ে দিল। মানে এক এক ডাক্তারের অর্ডার না হলে ওটির থেকে ছাড়তে পারবে না কেউ। ওটির থেকে বড় ডাক্তাররা চেক করে বলে যে এই নার্সকে বলে একে ছাড়িয়ে দেয়, তারপরে ছাড়ে। এত সহজ না, মানে কন্ডিশন তো স্টেবল হইতে হবে একটা মানুষের, না? হ্যাঁ। তারপরে আমার যখন ইউরিন পুরা ক্লিন হয়ে গেল, তারপরে রক্তের সমস্ত কিছু সব পরিষ্কার হয়ে গেল, তারপরে আমার কাছে আসলো কি কোন ডাক্তার আবার ওই যে নাকের ভেতর থেকে যে কফ থাকে না, কফ থাকে না ভিতরে, এই কফ আমার ভেতরে ঢুকায় অনেক কফ বাই করলো, অনেক কফ বাই করলো। আমি বললাম যে ভাই কফ তো আমি দুবাইতে দেখছি এক রোগের, অনেক কফ মেশিন দিয়ে বাই করলো। এক বুড়া মহিলা ইরানি, তার কফ কত চাম হয়েছিল, ওখানে মেশিন দিয়ে কফ বাই করে, মানে নিঃশ্বাস নিতে পারে না। আমি দুবাইতে যখন তোর আম্মু হসপিটালে ছিল না, তখন আমি তোর আম্মুকে নিয়ে যাইতাম, প্রত্যেকবার চেক করতাম। তখন আমি একটা রোগী দেখি মহিলা 60 বছর বয়সী, বেলুসি অথবা ইরানি হবে, দুবাইতে কুয়েতে হাসপাতালে। তখন সেই মহিলার ভিতরে এরকম নাকের ভিতরে একটা মেশিন ঢুকায়া এই কপ বাই করতেছে, সমানে কপ বাই করতেছে। কপ কত বাই করলো, মনে হলো যে ওই আধা কিলো কপ বাই করে ফেলাইছে, এত ওই মহিলা জান বাড়া যাচ্ছিল। পরে ফ্রেশ হয়ে গেল, পরে আরাম পাইলো। হ্যাঁ, পরে আমার কি হলো, আমার ভিতরে যে সমস্ত কপ ছিল ওরা প্রত্যেকটা রোগীকে বাই করছে, বাই করে পরে ঠিক আছে। পরে 2 দিন পর ওই লোকটা আবার আইসে, আর একটু আমাকে কপ বাই করা যায়। আমি ইচ্ছে করি করলাম যে আর একটু বাই করবো, আপনার কপই তো নাই। তাহলে মানে ওরা আমাকে ওটি থেকে ক্লিয়ারেন্স দিল, ডাক্তার রিকমেন্ড করে দেখলো সব ঠিক আছে, উপরে মেশিন দেখলো যে শ্বাস প্রশ্বাস ঠিক চলতেছে, কোনো রকম সমস্যা নাই। তখন বললো ঠিক আছে। আর খাবার রুচি আসবে না, খাবার রুচি আপনার সহজে আসবে না। 3-4 দিন খাওয়ার আপনার স্যালাইনে খাওয়াটাই বেটার, যেহেতু খাইলে কোনো জিনিস মনে হচ্ছে যেন স্বাদ লাগে না। তখন ডাক্তার জাহাঙ্গীর কবিরকে আমি বললাম স্যার আমি তো অনেক এরকম তো কিছু খাইতে গেলে স্যার আমার কাছে ভালো লাগে না। কয় যে আপনি কি জানেন যে আপনার শরীরে কতগুলো তার ঢোকানো হয়েছে, কতগুলো তার, কতগুলো ওয়্যার, কতগুলো স্যালাইন, কতগুলো বসানো হয়েছে আপনার শরীরের মধ্যে, আপনি তো নিজেও জানেন না। এগুলো আস্তে আস্তে খোলা হবে, তখন আবার আপনার সব ঠিক হবে। এখানে স্যার 4-5 দিন ধরে পায়খানা করতে পারতেছে না। ওই পায়খানা যদি আপনি করেন তাহলে তো আপনার পায়খানার পরিষ্কার করতে একটু সমস্যা হবে। এটা আমরা বন্ধ করছি, ইনশাআল্লাহ আপনার পায়খানার ওষুধ দেওয়া হবে। তখন ডাক্তার একজনকে অর্ডার দিল, ওই ডাক্তার জাহাঙ্গীর 2টা কি যেন থাকে না সাদা রঙের, পায়খানা দাঁড়িয়ে দিল, ফট করে সব পায়খানা পারা গেল। এরা মানে ব্যাপার হলো কি একটা রোগীকে প্রপার বলতে হবে যে আপনার কোন জায়গায় কিরম লাগতেছে, কি হচ্ছে না হচ্ছে। ওরা বোঝে এই রোগে এই অবস্থা হবে, ওরা করতে অবস্থা বললে ভালো, হ্যাঁ বললে পারে, ওরা সঙ্গে সঙ্গে বোঝে। তারপরে আমার পায়খানা একদম ক্লিয়ার হয়ে গেল। তারপর আস্তে আস্তে রুচি আসতে লাগলো। এরপরে 5 দিন 10 দিন পর আমাকে 4 দিন পর সেলাই খুললো। সেলাই খোলার সময় উনি বললো যে আপনার সেলাই খুলে দিলাম, আপনি এখন যাইতে পারেন। আর ওই যে বললো পরের দিনই যাওয়ার জন্য করলো না, সব একটা মলম লাগাই দিল আর বলে দিল যে ভিকিয়া আপনার যদি বলটা টানেন তাহলে আপনার কোনো সময় পানি আর আপনার লাংসে জমবে না, যদি বল না টানেন তাহলে পানি লাংসে জমবে। আর পায়ের ব্যাপারে ওই নার্স বললো ব্যান্ডেজ ঠিক মতো রাখবেন, পায়ে পানি জমবে না। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমাকে ভালো করে বোঝাইছে সকলেই। তা আমি বলবো আমি যে অর্জন করছি অভিজ্ঞতাটা, যখন একটা পেশেন্ট হার্টের রোগী তারা যদি ভালোভাবে সুস্থ হইতে চায়, তাদের মনের ভাবটা যদি সাহস করে করতে চায়, আমি মনে করি 100 রোগী জাহাঙ্গীর কবির ইউনাইটেড হসপিটালের যে ডাইরেক্টর জেনারেল, ওনার দোয়াতে আল্লাহর অশেষ রহমতে সব রোগী ভালো হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নাই। আপনি টেরও পাবেন না যে আপনার গায়ের মধ্যে একটা পিঁপড়া কামড় দিচ্ছে, এরকমভাবে অপারেশন করা বলা। এই কথাটা কেন বলা হচ্ছে, আপনারা আমাদের আব্বুর এই সাকসেসফুল হার্টের সার্জারি দেখে অনেক দর্শকরা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে, অনেকে করায়ও ফেলছে। ডাক্তার যখন আমরা বের হই একটাই কথা বললো, আমি বললাম যে স্যার আমি আব্বুকে নিয়ে আমার ইচ্ছা আছে ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার। বললো যে অবশ্যই আপনি আপনার আব্বুকে নিয়ে ট্যুর দিয়ে দেখাই দেবেন যে সবাই মনে করে হার্টের সার্জারি মানে শেষ না, হার্টের সার্জারি মানে তার লাইফ আবার শুরু। যখনই একটা মানুষ ওটিতে থাকে, ধরেন আমার আব্বু ওটিতে আছে,
আমার আব্বুর সাথে আরো 4 জন ওটিতে ছিল, দেখা যাচ্ছে 2 জনকে সকালবেলা ক্যাবিনে শিফট করছে, আব্বুকে সন্ধ্যার দিকে বা তার পরের দিন করলো, তখন ভিতরে একটা টেনশন হয়। তারপরের দিনে আমাকে মানে একদিন রাখছিল। হ্যাঁ কিন্তু আমাদের কি হয় জানো, আমাদের মনে হয় যে আল্লাহ কি হইলো রে, আমার বাপেক দিল না কেন, কিছু হইলো নাকি। ওরা যখন সঠিক মনে করবে, টাইম মনে করবে, তখনই ওরা ছাড়বে। আমরা এটা স্বাভাবিক আমাদের রিয়্যাক্ট করাটা যে কিছু হইলো কিনা, বাট টেনশনের কিছু নাই, এটাই বলতে চাচ্ছি আমরা। আমার প্রপার সাকসেসফুল হয়েছিল অপারেশনটা। তারপরে রাতের বেলা ছিল সারা রাত, সকালবেলা 10টার সময় আমাকে ক্যাবিন থেকে বাইরে নিয়ে আসে, যেহেতু আমি না বললে যে আপনি তো আঙ্কেল ভালো হয়ে গেছেন, আপনার তো কোনো সমস্যা নাই, আপনাকে এখানে খামাখায় ক্যাবিনের মধ্যে রেখে লাভ কি, তখন বাইরে দিল, সুন্দরভাবে দিল। কিন্তু পাশের 2টা লোক একটু অসুস্থ ছিল, এইটাই ওরা একটু বেশি দাম থেকে লোকটারা, ওই যে ওনার দিকে অস্ত্র দেখে আমার যা মনে হয়েছিল কষ্ট। আল্লাহ, খালি আল্লাহ করছি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে কত ভালোবাসেন আল্লাহ, আমার একটু গায়ের মধ্যে একটু পিঁপড়া কামড় মতো লাগতেছে না, আর আল্লাহ ওদের কত কষ্ট, কি যে অসুবিধা, ওর বউ ওর কষ্ট দেখি খারাপ লাগতেছে। এইগুলা তো বিষয়টা হচ্ছে যাদের হার্টের সাথে, যাদের কিডনি বা লাংস বা অন্য কোনো অর্গানে প্রবলেম থাকে, তখন তো ব্রেনে অনেকের প্রবলেম থাকে। তো দেখা যাচ্ছে আপনি গেছেন চোখ দেখাইতে, আপনার হার্টের সমস্যা, আপনি হার্ট দেখাইতে গেছেন, কিডনির সমস্যা বেড়েছে, অনেকের সার্জারির পরে অনেক রোগ ধরা পড়ে, যেটা হয়তো বা আনট্রিটেড ছিল বা আন্ডারলাইং ডিজিজ ছিল। রুটিন অনুযায়ী চলা আর ওদের ডাক্তারদের কথা মেনে চলা আফটার দ্য অপারেশন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এইটা হলো মেইন কথা। 3 মাস খুব সময় ফলো করতে হবে, ডাক্তারের উপদেশ আদেশ একদম, ওষুধগুলো ঠিক মতো খাইতে হবে, সব নিয়ম ঠিক মতো মানতে হবে। প্রথম 3 মাস ভেরি ইম্পর্টেন্ট, বাট সারা জীবনই মেনে চলতে হবে যদি একটা ভালো লাইফ লিড করতে চান আফটার দ্য অপারেশন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ডাক্তার, আমি আর একটা কথা বলতে ভুলে গেলাম। মনে করেন যে সবকিছুই একটা মানে সীমাবদ্ধ, মানে লিমিটে রেখে আপনি গোস্ত খাবেন, এখন আপনি গোস্ত খাইতেই আরম্ভ করে দিচ্ছেন, এটা তো হবে না। সেটাই, আপনি গোস্ত খাচ্ছেন, খাসির গোস্ত খাচ্ছেন বা গরুর গোস্ত খাচ্ছেন, 2 পিস না, বলছে একটু খালেন, মানে আপনি মানে অল্প একটু খাইলেন। আবার আপনি মনে করেন যে একটু অন্য জিনিস তরকারি খাবেন, অল্প একটু খাইলেন। আপনি তো মানুষ, তো আপনার তো মনের ভাব আছে, আপনার কষ্ট আছে, মনের রুচি আসতেছে, কিন্তু আপনি খাবেন। কিন্তু আপনি মানে না এই মাছ খাইলেন, সব খাইলেন, গোস্ত খাইলেন, এরকম ওভার কিছু করবেন না। সবকিছু একটা লিমিটে রেখে, ব্যালেন্সে রেখে আমাকে ব্যালেন্স করি, ব্যালেন্স ডায়েট, যেমন শাক থাকতে হবে, সবজি থাকতে হবে, ভাত থাকতে হবে, ডাল থাকতে হবে, চিকেন স্যুপ খাইতে হবে, তারপর অরেঞ্জ মালটা খাইতে হবে, যেরকম আমার বউ আমাকে খাওয়াচ্ছে রেগুলার, আমাকে শিডিউলে খাওয়ায়, তারপর আমাকে স্পেশাল জুস খাওয়াইতে কালকে, একদম অরিজিনাল মালটা জুস করে বানায় খাওয়াচ্ছে। এরপরে আপেলটাকে কয়েকদিন ধরে আমি খুব খাচ্ছিলাম, অনেক সময় লাগে, তখন আমি তো আম্মুকে বললাম, দেখো আপেলটাকে কি জুস করা যায় না? তখন তো আমি বললাম হ্যাঁ করা যায়, তখন ব্লেন্ডিং মেশিনে গত 2 দিন ধরে জুস করে খাওয়াই, তাহলে আমার খাইতে অত সময় লাগে না, জুস করে খাইলে একটু আরামে খাইতে হবে। তো রেগুলার আমার খাওয়াচ্ছে কি, আমাকে রেগুলার খাওয়াচ্ছে হলো ডিম, সকালবেলা 1টা, দুপুরবেলা, রাতের বেলা 3টা ডিম, তারপরে চিকেন চুপ, তারপরে হলো মাল্টা জুস, তারপরে অ্যাপেল জুস, হ্যাঁ, এরপরে খাওয়া দাওয়া রুটি ভাত রাতের বেলা ঠিক মতন, যেরকম তেল কম ছাড়া, হ্যাঁ, যেভাবে খাইতে হবে ঠিক সেইভাবেই তারা আমার খাওয়াচ্ছে। এর জন্য আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। আগে আমার কথা ঠিক মতো হতো না, এখন কথা সুন্দর করে। আপু তো জীবনে ধরো 2-1 পিস মাংস খাইতো, কোনোদিন না মাংস কিন্তু আব্বু খাইতো না, সারা জীবনে বেশি। আগে খাইতাম, জীবনে আগে খাইছি অনেক, কিন্তু কিছুদিন আগে প্রায় বছর 2-3 আগে আমার একটু রুচি কমে গেছে না ম্যাডাম, অনেক বাড়তি টেনশন ছিল। আব্বুর না আরেকটা জিনিস কি, রাতের ঘুমটা খুব দরকার, হার্টের রোগীদের রাতের ঘুম হইতো না, এটা দেখলাম আগে ঘুম হইতো না, হঠাৎ করে আমি দেখতাম ঘুম হয় না, 2 ঘন্টা ঘুমানোর পরে আমি একটু ছটফট করতাম, তখন আমার কষ্ট হতো, কে ঘুম হয় না, কিন্তু আমি তো বসতাম বা একটু হাঁটতাম বা একটু পা লড়াতাম উপরে থেকে নিচের দিকে, তখন শরীরটা একটু হালকা হয়ে যেত, আবার ঘুম আসতাম, এইভাবে করতাম। মোবাইলে বসে থাকতো আগে। যাই হোক, মেন কথাটা হচ্ছে যে যাদেরই ঘুমের প্রবলেম হয়, মনে করবেন তাদের কিন্তু আন্ডারলাইং ডিজিজ থাকতে পারে। আবারও বলে দিচ্ছি, যদি আপনাদের ঘুম টানা না হয়, তখন মনে করবেন মেবি আপনার কোথাও কোনো ডিজিজ হইতে পারে। আমি মনে করি 7 আওয়ার্স যদি ঘুমাইতে পারে, তাহলে সে ইনশাআল্লাহ সুস্থ, কারণ রিকভারি বডির সব কিছু ঘুমের মাধ্যমে হয়। এটা আমি আরেকটা রিসেন্ট স্টাডিতেও পড়লাম। 9 আওয়ার ঘুমাতে হয়।
আওয়ার্স। আর ছোট মানুষের 10-11 ঘন্টা। না 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 জি ঘুমাইতে না না, শুনো শুনো, ছোট বেবিদের 16 আওয়ার্স। তোমার বয়সী জানো 10 ঘন্টা ঘুমানো উচিত নয়, 10 ঘন্টা। মেন কথা হলো কি মানুষ যেন মনে না করে যে অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, আপনি সব সাকসেসফুল হয়ে গেছেন, আপনার কোনো অসুখ হবে না, এটা মনে করা যাবে না। এটা মনে করা যাবে না, কারণ আমার নিজের লাইফে আমি দেখছি অপারেশন হওয়ার পরে দুবাইতে মারা গেছে মাহবুব হোসেন বরিশাল, রুটিন না করার কারণে। কারণ সে কে বলছে অফিসার ডু নট ড্রাইভ, ইউ ক্যান ইজিলি ওয়ার্ক স্লোলি, কিপ ইট, দরকার তুমি সাইলেন্টেড থাকো, রেস্ট করো। তুমি অপারেশন হার্ট করেছে ইন্ডিয়া থেকে অপারেশন করে আসি, সে কী করলো, সে ড্রাইভিং করতে গেল, ড্রাইভিং করতে যায়, তার হার্টের ভিতরে আবার সেই সমস্যা হলো, সে কী হলো, হাসপাতালে হতে হলো, তারপর সে সেখানে মারা গেল। তাহলে কি হলো, সে ভায়োলেশন দ্য অর্ডার অফ ডক্টর, সে ফলো করে নাই। এরকম ভাবে কিন্তু মানুষ মারা যায়, অনেকেই জানে না, কিন্তু আমার প্র্যাকটিক্যাল প্রমাণ আব্বুর পরিচিতর মধ্যেই মারা গেছে আর কি। একটা মানুষের যদি এগুলো অপারেশন ভুল হয় তাহলে কি হবে? অপারেশন ভুল হইলে কি হবে? আর ভুল হইলে তো ভুল, মিস্টেক। তুমি পরীক্ষায় ভুল হলে কি হয়? মার্ক কাটা যায়। তেমন তোমার জীবন থেকে মার্ক কাটা যায়, বেশি ভুল হলে ফেল। জীবনে ফুল মার্ক কাটা গেলে ফেল মানে শেষ, লাইফ শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গেম ওভার। বাসায় অনেকগুলো পটল নষ্ট হচ্ছিল, আজকে আম্মু বিরিয়ানি রান্না করবে, এই জন্য শাক ভাজি করে ফেলছে। আম্মু বলতেছে তাড়াতাড়ি কেটে দাও, রান্না একবারে করে ফেলি। আজকে মাশাআল্লাহ লাল শাকটা খুব লাল চকচকা। আজকে তার পাপা তাকে পড়াচ্ছে, দাদার কাছে পাপার কাছে পড়তেছে। আম্মু মুরগির পাখা বলছিল একটু ফ্রাই করবে, বলছে আজকে মাখায় রাখো, সাইফানের টিফিন হোক, বিকালের নাস্তা হোক, সব খাওয়া যাবে। পরিষ্কার করলাম, কাবাবের মতন করে আব্বুর মাংসটা মাখায় রাখতেছি আজকে। পাখনাগুলো একবারে মাখায় দিলাম, এই যে আদা বাটা, রসুন বাটা, লবণ, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এটা হলো শানের শিক কাবাব মশলা। আম্মু একবারে প্যাকেট পর্যন্ত রেখে দিছে যেন চিনতে ভুল না হয়। এই আব্বুরটা তো দিলাম একটু ভিনেগার দিব। ট্রিপল এক্সের চালগুলো খুব লং রাইস হয়, এটা হলো যে দুবাইতে খাপসা খাই রাম্মু, এই রাইসের। এটা আমাকে ভাবি শিখাইছে, বাক্কার ভাইয়ের ওয়াইফ। 2XL কিংবা 3XL দেখে কিনলে চালটা অনেক লম্বা হবে রান্না করলে। আর আমাদের মাপ হচ্ছে বড় মগের 1 কাপ, রান্না করলে আমাদের সবার হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আম্মু একবারে মুরগি মশলা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছে বোঝা নাকি আম্মু? আলুটা সিজাতে সময় লাগে তো, তারপরে মুরগি দিয়ে এখন কষাচ্ছে। আর এদিকে বেরেস্তা তুলে নিছে, শানের বিরিয়ানি মশলা আম্মু দেবে, বোম্বে বিরিয়ানি। আর সাইফান কি করছে, আইসক্রিম খাবে, আইসক্রিম নিয়ে আসছে। চালটা ধুয়ে মুরগি হতে হতে কিছুক্ষণ আগে ভিজায় রাখবো, ভিজায় রাখলে আরও এক্সট্রা লং হবে। আরও আমার মাখামাখি শেষ, সব বক্সে করে ফ্রিজে রেখে দেবো। বিরিয়ানির মশলা দিয়ে দিছে, এখন এই যে টক দই দিবে, পানি দিয়ে এখন দই 3 ঘন্টায় জমে যায়, খুব তাড়াতাড়ি হয়। আমার টক দই একটু পানি দিয়ে গুলাই নিছে, টক দইয়ের পানি। ওটা কোনো মুরগির মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিই না। আমার আইসক্রিমটা ফ্রিজে তো, আমার ছেলে এখন 1 কামড় খাওয়ায়, আমার থেকে 50 খায়। খুব ভালো ছেলে এটা, আমি ছোটকালে এই কাজটা করতাম, গপ গপ করে নিজেরটা খাই, আমুরটা অর্ধেক নিয়ে নিতাম। এখন আমি আম্মুরটা দিয়ে দেবো, কি মজা কি মজা। আমি এক সাইডে এটা হলুদ কালার হবে। আব্বুকে একটু তরমুজ কেটে দিয়ে আর স্যুপ দেই, আব্বুর নাস্তা। আব্বুকে মানে ফল বলতে যে মিষ্টি ফল তরমুজ না করে নাই, বলছে খাওয়া যাবে, কিন্তু ওই যে পরিমাণ মতন। চালটা ভিজানো হয়ে গেছে, এখন আম্মু ভালো করে গরম পানি ফুটাই নিছে, ওর মধ্যে আকর, জিরা, জয়ত্রী, তারপরে এলাচ, দারচিনি, লং, মশলা দিছে, সুন্দর একটা কালার। ছোট এলাচ, এটা চালের জন্য লবণ, ঘি, সামান্য ঘি। এটা আমরা কতক্ষণ ভেজাইছি? অনেকক্ষণই হবে, আধা ঘন্টা পার হয়েছে। 70% কুক করলে হয়। চালটা লম্বা হয়ে গেছে, এটা ওই যে পরে ধোয়া যাবে না, আগেই ধুইতে হবে, নাহলে ভেঙে যাবে। মাশাআল্লাহ রাইসটা আম্মু আমাকে উঠে উঠে দেখাইলো, এত সুন্দর লং হচ্ছে, খুব সুন্দর হয়েছে। আর এই চালটা না খাইলে মুখ হলো মেরে যায় না,
বিসমিল্লাহ। আম্মু দুবাইতে ছিল তো আম্মু এই রান্নাগুলো খুব ভালো করে। দুবাইয়ের সবাই একটু এই যে এইসব রান্না করে পার্কে চলে যায়, ওয়ান টাইম থাল নিয়ে কেউ একটা মিষ্টি আইটেম বানায়, কেউ একটু ঝাল কিছু নেয়, তারপর বিকালের নাস্তা নেয়। ভাবিরা আমাদের জন্য নিয়ে গেছিলাম। সবাই না এরকম, এখন একটা আইটেম না। আব্বু রান্নাঘরে এসে দিয়ে গেল, ডাকা দরকার ছিল। আব্বু এখন হাঁটতেছে, আল্লাহর মতে আসতেছে। বেরেস্তা, একটু বিরিয়ানি মশলা কই, বোম্বাই বিরিয়ানি মশলা, কাঁচামরিচ, মানে রাইসটার জন্য এখন যা যা লাগবে সেটা আপনাকে আন্দাজ করে দিয়ে দিতে হবে। আগে সারা জীবন ছোটকাল থেকে বিরিয়ানি মানে বুঝতাম মাংস রান্না করে ওর মধ্যে চাল দিয়ে মিক্সড, আর এখন কত কিছু না, কত সুন্দরভাবে দেওয়া। আম্মু আবার লেবু দেয়, তারপরে হলো টমেটো গুঁড়া করে কাটে দিত, বেগুন দিয়ে দিল। একে রমজান মাসে আমরা একদিন বেগুন দিয়ে খাইছি, অদ্ভুত টেস্ট আসে। এটা কেওড়া, যে ঘি, বিরিয়ানি ঘি না দিলে বিরিয়ানি হয় না। এই যে এটা সুন্দর একটা হলুদ কালার আসবে, এক সাইড দেবে আম্মু, দুই সাইডে অল্প অল্প দেবো, সব দিকে দেবো না। এটা আমি রংপুর থেকে বাবুর্চি আমাদের বাসায় রান্না করছিল, তাকে 100 টাকা দিছিলাম যে আমাকে একটু হলুদ কালারটা কেটে দেন না। এই যে জর্দা আজকাল হলুদ হয় না, সেরকম 25 মিনিট দমে রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। হালকা একটু লবণ ছিটা দিয়ে দেবেন। এই যে আম্মু নিচে একটা তাওয়া দিয়ে দিছে লোহার, আর এখন এই যে একটু জোরে দিছে, তারপরে হলো মিডিয়াম হিট দিয়ে দেবে। গরম হয় মনে করা হয়ে গেছে, ঢাকনাটা গরম হইলে তারপরে কমাই দেবে, আর এই কাপড়টা উপর দিয়ে দিয়ে দেবে যেন বাতাসটা বের না হয়। কাপড়টা কিছু হাত দেওয়া যাচ্ছে না, এখন আমরা চুলাটা কমাই দেবো। এই যে ভাপ উঠে গেছে দেখেন। এখন আম্মু এই যে ঢাকনাটার উপরে এইভাবে করে কাপড় বসাই দিল, এই যে এখন এইভাবে যেন আর ভাপ বের না হয়। কমাই দেবো, এখন একদম কমাই দেবো, কারণ আমার চিকেনও রান্না করা, রাইসও 70% রান্না করা, এই জন্য আমার অত চিন্তা না। তার উপরে এটা দেব। আজকে আব্বুর জন্য পোলাওয়ের চালে ভাত রান্না করব। আব্বু একবেলা ভাত খায় তো, রুটি খায় রাতে, এই জন্য বেশি দেওয়া যাবে না। আম্মু বলছে অল্প করে দাও। সব লবণ চিনি সব ঢালি, ঢালার পরে তাজমহল চালটা যতটুকু হলো প্যাকেটে মানে বাচ্চা সব হলো, ভাবতেছি জর্দা রান্না করি, এটা পানিতে ভিজায় রাখি। অল্পই হইল আম্মু, বেশি না। কারেন্ট চলে গেল, রান্না মোটামুটি হয়েছে। আর এই যে আম্মু তেজপাতা দিছিল, তেজপাতা এখন প্রোটিন শেকের বোতলে ঢালি। তেজপাতা ফুটায় পানি খেলে যাদের বলে ওই যে ইউরিক অ্যাসিড বেশি এমন কমে যায়। আমি সাইফানের বাবার পা ব্যথা শুনে একজন বলছে, আমি এমনি খাওয়াইছি। আর বাড়ির তেজপাতা না ফ্রেশ একদম। আমরা এখন তাড়াহুড়া করে এই যে হাঁড়ি, তারপরে পটটাতে একটু পানি, ভাত খাওয়ার পরে চা বানানো, তারপরে হলো একটু হাতটা ধোয়া, আর এই যে ঘর বাড়ি একটু রান্নার পরে রান্নাঘরটা একটু ক্লিন করে চলে যাব। সাইফানকে কোনোভাবে খুব তাড়াতাড়ি করে গোসল করাই দিছি। পানি এখনও আমাদের ট্যাপ থেকে পড়তেছে, কখন যে অফ হয়ে যাবে, গরমের দিন না। আর বিরিয়ানি রান্না হয়ে গেছে, আম্মু ওই যে চুলা অফ করে দিছে, একবারে খাওয়ার সময় খুলবে। মাশাল্লাহ দেখি একটু সাইফানকে সুন্দর লাগতেছে, ফতুয়ার মতন, মানে সে বড় হয়ে গেছে, পাঞ্জাবি ছোট হয়ে গেছে, তুমি বড় হয়ে 31 মাশাল্লাহ দুজনকে খুবই সুন্দর লাগতেছে। এটা কালার ক্রিয়েশন থেকে আমাদের তিনজনকে আমার জামা পরানো দিছিল, আমারটা আমি বাসায় পরে শেষ করছি। তাই আছে, তাও আছে না, এখনো বাতিল হয় নাই, আর তাদেরটা নতুনই আছে। 3 2 1 না go এই
সর্দিতে পড়ছি, ঢাকায় পড়ছি, অনেকবার পড়ছি। লিফট বন্ধ, আব্বুকে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু হবে না। আব্বু আজকে যাইতে চাইছিল জুম্মার দিন, কিন্তু লিফট বন্ধ এখন। এমন সময় কারেন্টটা গেল, মানে নামাজের টাইমে। কালার ক্রিয়েশনের পাঞ্জাবিগুলো বাটিকের মধ্যে ডিজাইন করা, ভাল লাগে দেখতে। মাশাআল্লাহ, আকাশিতে একদম সাইফান আকাশের মতন হয়ে গেছে দেখতে একদম। বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করিও। আম্মু রায়তা বানাচ্ছে, জিরা, বিট লবণ, লবণ। আজকে দই বানাবো। এটা আব্বু আসো স্পেশাল বিরিয়ানি গরমা গরম। 3 2 1 বিসমিল্লাহ। গো। সেই হয়েছে। জবরদস্ত। আব্বু খাচ্ছে? রান্না করবো না, আব্বুকে তো এইটা দেয় নেই। মানে আব্বু খাচ্ছে এমনি লাঞ্চ? আব্বুর ভাত খাওয়া হয়ে গেছে। হয়েও গেছে, আলহামদুলিল্লাহ। আব্বু আজকে নামাজে তখন যেতে চাচ্ছিল যখন কারেন্ট আসছে, বুঝলা? নিয়ে যাবে? আমি বললাম তোমরা যে চলে গেছো। কাম সেখানে একটু রান দিও স্পেশাল। অবশ্যই। বিসমিল্লাহ, সেই ঘ্রাণ। একটু রায়তা নিয়ে নি। এত জুসি, এত ফ্লেভারফুল। একটা চালের সাথে লাগতেছে না, কি সুন্দর ঝরঝরা রান্না। আমরা খালাম্মাকে মিস করতেছি অনেক মিস করতেছি অনেক। সেই হয়েছে ভাইয়া। বিয়ে বাড়ির কাচ্চি মনে হচ্ছে না আম্মু? কাচ্চি তো খাসি দিয়ে হয়, আমরা মুরগি দিয়ে খাচ্ছি, কিন্তু টেস্টটা কাচ্চির মতনই আসছে। দম বিরিয়ানি, হায়দ্রাবাদি দম বিরিয়ানি খুব টেস্ট হয়েছে, মানে অনেক ফ্লেভার। কেউ যদি 10 প্লেটও খায় পেটে কোনো খারাপ লাগবে না শরীরে, এত সুন্দর হালকা মশলা। আম্মু এই বিরিয়ানির সাথে কিছু লাগবে? আলুটাই মনে হচ্ছে, মানে কি বলবো। 10-এ কত? 10-এ 10। জর্দার জন্য চালটা ভিজায় রাখছিলাম তখন, আর এই যে আম্মু এখন ভাত রান্না করে নিচ্ছে। আমাদের বাসায় না কাজু বাদাম নাই, আনতে হবে। পেস্তা কয়েকটা কাটি, কিশমিশ দেই। আমি চাইছিলাম একটু বাদাম ছোট মিষ্টি বানাবো। হ্যাঁ, কাঠবাদাম আছে আম্মু। সুন্দর আসতেছে কালারটা। দুধ হচ্ছে, একটু গোলাই নিয়ে নেবো কুসুম গরম পানি দিয়ে। এই যে এই কালারটা আমার খুব ভালো লাগে। এটা ক্যামেরাতে একটু কমলা লাগতেছে, কিন্তু আসলে এটা হলদে হলদে কালার আসছে। ভালো লাগে না আম্মু? অনেক সুন্দর। আমি কিছুদিন আগে একটা বিয়ে খাইছি, বিয়েতে আম্মু জর্দার মধ্যে না সাদা বানাইছে, পুরা সাদা বানা। ওইটাও ভালো লাগতেছে, কিন্তু মিষ্টি দেয় তো তখন শাহি শাহি একটা ভাব আসে। আমি একদিন সাদা জর্দা রান্না করবো। আম্মু হলো ঘি দিয়ে দিছে। পুডিং নাকি? না বাবা, জর্দা, ঘিয়ের সাথে এলাচ। পরে এগুলো আমরা উঠাই ফেলবো। দুই চারটা লবঙ্গ, আন্দাজ অনুযায়ী চিনি দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খায়। শিরা বানায় নিতে হবে। অনেকে লবণ দেয়, আমরা কিন্তু লবণ দিই না। রাইসগুলো ঢেলে দেওয়া হলো শিরার মধ্যে। কাঠবাদাম, পেস্তা আর কাজু, এই যে এইটুকু ছিল, আর কিশমিশ। আর আম্মু যে 1 কাপ দুধ রাখছিল গোলাই, সেটা দিয়ে দিল। শেষ করো না, না, তোমার জন্য দাদি রান্না করতেছে। আমি তার একটু চিরা খাবো। সাবধান সাবধান। আস্তে করে নাড়ানাড়ি কিছু করে নাই, আম্মু একবার সুন্দর পানিটা টেনে নিছে। এখন সব মশলা তুলে ফেলতেছে। উপর দিয়ে ঘি, আজকে শর্টকাট জর্দা, কিশমিশ, তারপরে কাঠবাদাম, না কাঠবাদাম না, চীনাবাদাম আর পেস্তা। এগুলো উপরে দিলেই হবে। এটা আমরা উপরে পরে প্লেট সাজানোতে দিব। একটু দমে থাকবে। Green light means go. As a driver, we have to maintain our vehicles and wear seatbelt and wear helmet and seat belts. We also have to maintain our speed limits. Speed limits. খাচ্ছে সে চিরা, শুকনা চিরা চাবাই খেতে ভালোবাসে। আজকে আমরা তেজপাতার চা খাচ্ছি। বাজে হলো কয়টা বাজে দেখো তো? 5:30। 5:18। নেও চা খাই। জর্দা আম্মু হলো আমরা খাওয়া দাওয়ার পরে রান্না করছি।
একদম খিলা খিলা রাইস। বিয়ে বাড়ির জর্দা। এই চালটা খুবই ভালো না, এটা কি সেই চালটাই আমাদের? ওই চালটা কোটা ঢালাতে একটু বাড়তি ছিল, পরে ওই কুসা আমরা রান্না করে ফেলি চালের। অনেক সুন্দর হয়েছে, কামি দেখো চালটা সুন্দর আম্মু, অনেক সুন্দর, অনেক সুন্দর গ্লেজ দিচ্ছে ওর ভিতর থেকে। কেন জানো? ওই যে দুধ বলছে তখন সিক্রেট, দুধ 1 কাপ দিলে ওই যে বাবুর্চিরা বলে গ্লেজ দেয়। ও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দাওয়াত খাইতে গেলে আত্মীয়র বাসায় ডেজার্ট হিসাবে নিয়ে যাওয়া যায় একটা আইটেম। জীবনে আম্মু আম্মু এর মধ্যে যে ইয়া হয়ে যাবে না, আটলো না। এই নাও তোমার জর্দা। ইচ্ছা ছিল, কামির অনেক জর্দা জর্দা করে সব খুব পছন্দ। সাইফানের তোরা তো সবাই পছন্দ করে, সুন্দর খুবই সুন্দর। কিসের জুস এটা? এটা হলো অ্যাপেল জুস অ্যান্ড চিকেন স্যুপ। চিকেন স্যুপ, পিওর। এখন বাজে 5:23। আব্বুর হচ্ছে এটা মনে করেন সন্ধ্যার একরকম নাস্তার মতন না? হ্যাঁ, এরপরে রাতের বেলা রুটি না, দুপুরবেলা খাইলাম টক দই। হ্যাঁ, আর ওইটা ভুলে গেছিলাম, ডেইলি টক দই খাই। আর রাতের বেলায় যে একটা স্পেশাল দুধ, তুই যেন কি দুধ কোম্পানি আনিস, লো ফ্যাট মিল্ক, ওইটা হলো প্রত্যেক দিন একটা রাতের বেলা শোয়ার আগে খাওয়া হয়। ওইটা অর্ডার করছি, এখন ফুড পান্ডালা ওইটা দিতে ভুলে গেছে। মাশাআল্লাহ দেখতে যা সুন্দর হয়েছে আর আম্মু যা সুন্দর করে সাজাইছে। জুসি জুসি, খুবই জুসি। খাই দেখো, অবাক হয়ে যাবা। জর্দা তো জুসি হয় না কোনোদিন। রাইসটা ভালো, অন্যরকম মজা হয়েছে, এটা পুরো ভিন্ন স্বাদের। মুরব্বা দিনাই মিষ্টি দিনাই এটা অন্যরকম। আপনার বানাই খাবেন? অবশ্যই। আমি যেমন আজকে দুইটা আইটেমই বলবো, আম্মুর দুইটাই দেখতেই ইচ্ছা করছে। মানে এই চালটা না চোখে দেখতে শান্তি, সাধারণ না অসাধারণ। মানে আমার কাছে দুইটাই খুব মানে হ্যাঁ সাধারণের মধ্যে অসাধারণ। লংটা দেখতে খুব ভালো লাগতেছে, যে কেউ খায় পছন্দ করবে। মানে একটাও আলায় যায় না, কিছু হয় না। দেখো সেম লাইক দ্য বিরিয়ানি। একটা পোস্ট আর কমেন্ট নিয়ে নিই। কাজী আফরোজা বারেক, শিল্পী আন্টির মতো বানিয়ে ফেললাম চানাচুর মাখা, ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আপনার আপেলের বাটিটাও ভালো লাগছে আর পরিবেশনটাও সুন্দর হয়েছে। আয়েশা নাবিয়া খান, চিজ পোটেটো টিক্কা উইথ চিকেন, চিজ পোটেটো টিক্কা উইথ চিকেন, দিস রেসিপি ইজ ইউনিক। এটা আমি কোনোদিন দেখি নাই, দেখতে অনেকটা লাজানিয়া লাজানিয়া লাগতেছে, নিশ্চয় অনেক মজাদার হবে। লেবু উপরে খুবই ভালো লাগছে আমার কাছে, পরিবেশনটাও সুন্দর, মানে খেতে মন চাচ্ছে বা লোভনীয় টাইপের একটা আইটেম। থ্যাংক ইউ সো মাচ আয়েশা আপু শেয়ার করার জন্য, ভালো লাগলো। রুমানা রহমান 8403, তোমাদের শিল্পী আন্টির মতো আমাদেরও ছোট খালামণি আছে যে পরিবারে সবার জন্য চিন্তা করে আর কিভাবে সবার জন্য কাজ করবে সেটাতেই ব্যস্ত থাকে। তোমাদের ব্লগ রেগুলার দেখা হয়, সাইফানের জন্য অনেক অনেক আদর আর দোয়া। শিল্পী আন্টির মতো দ্বিতীয় মানুষ এই দুনিয়াতে আছে সেটা আমার জানা ছিল না, তবে শিল্পী আন্টি যা আমাদের জন্য করে তার 1/2 ভিডিওতে কোনোদিনও 1/2 কি তার 1%ও তুলে ধরা হয়নি। তো শিল্পী আন্টি মানুষটাই হচ্ছে মানুষটা হচ্ছে মানুষের জন্য, এরকম একটা মানুষ, মন জয় করার মতো একজন মানুষ। সাইম মাহমুদ, আপনাদের পরিবারটাই অসাধারণ, হাজারো ভাগ্য করেও মিলে না। প্রতিদিন আমরা আপনাদের ভিডিওগুলি দেখি, ভাইয়া আঙ্কেলের মতন মানুষ হয় না, আল্লাহ যেন তাড়াতাড়ি ভালো করে দেন। আমরা আপনাদের ভিডিও 2014 সাল থেকে দেখি, এখনো দেখি, ভালো লাগে আপনাদের, মনে হয় অনেক আপন, অনেক দিনের চেনা। সাইম ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে আমি অনেক ব্লেসড, অনেক লাকি এত সুন্দর একটা পরিবার পাওয়ার জন্য। একজনকে সাপোর্ট করে, কষ্টের সময় বিপদের সময় পাশে থাকে। স্পেশালি আব্বুর এই সার্জারিতে আমরা যে টিমটা, মানে আমার শ্বশুর শাশুড়ি সহ যে আমরা যেই সবাই যে ছিলাম, আসলে এত কঠিন সময়, প্লাস আমার ফ্রেন্ডসরা, কাছের মানুষগুলা, মানে আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে না, আমি আসলে নাম নিয়ে শেষ করতে পারবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ কঠিন সময়টা পার করে আসছি। এখন আগের কথা চিন্তা করলে একরকম ভয় কাজ করে, মাঝে মধ্যেই সেই অপারেশনের দিনের কথাগুলো মনে পড়লে একরকম ভয় কাজ করে, বাট আলহামদুলিল্লাহ এখন অনেকখানি আমরা আগে আসছি। আব্বু এখন আস্তে আস্তে স্ট্রঙ্গার হচ্ছে, বেটার হচ্ছে। দোয়া করবেন, সবাই দোয়া করতে থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আচ্ছা, লাস্ট কমেন্ট আমাদের হচ্ছে ক্যাথরিন বৈরাগী, শিশির অ্যান্ড কাম্মে, ওয়াচ অল অফ ইউর ভিডিওস অ্যান্ড অলওয়েজ গিভ লাইক অ্যান্ড সামটাইমস আই সেন্ড কমেন্টস, রিড মাই মেসেজ, থ্যাংক ইউ সো মাচ ক্যাথরিন সিস্টার ফর কমেন্টিং। আমরা সবসময় চেষ্টা করি কমেন্ট পড়ার, আর আপনি অনেক বছর ধরে কমেন্ট করেন, আপনার প্রোফাইল পিকচার দেখে আমি বুঝতে পারছি।
সো এইভাবে ভালোবাসা দিতে থাকবেন, এভাবে পাশে থাকবেন, আমাদের ভালো লাগবে। কালকে শনিবার, কালকে সাইফানের স্কুল আছে, স্কুলে সাইফানের সায়েন্সের পিচ আছে, প্রজেক্ট আছে, সায়েন্স ফেয়ার হবে, সেটার জন্য সাইফানকে দিয়ে আসতে হবে, তারপর আবার পরে যেয়ে নিয়ে আসবো। আবার প্যারেন্টস টিচার মিটিংও আছে, কী হবে বুঝতেছি না। যাই হোক, সাইফান এখন একটা বিদায় নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সেটা কোনো আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাই টানসু। কি হয়েছে? My guiding light, you are my everything.